আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, হঠাৎ করেই ইলিয়াস বা পিনাকিরা কেন জামাতের উপর চটেছেন এই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে এই মূলত ঘটনাটা শুরুটা যেখান থেকে সন্তোষ শর্মাকে একটা প্রোগ্রামের এই অতিথি করেছে, মানে জামাত ইসলামের একটা প্রোগ্রামে, সেই বিষয়টা নিয়েই মূলত এই নেটিজনরা, সোশ্যাল মিডিয়ার অনেকেই এবং বিশেষ করে পিনাকি এবং ইলিয়াস তারা খুবই চটেছেন এই ব্যাপারটা নিয়ে। মূলত বাস্তবতা কি আমরা একটু মানে বোঝার চেষ্টা করি। এই বিষয়ে জামাতের শফিকুল ইসলাম যিনি আছেন দায়িত্বে, উনি মোটামুটি ব্যাখ্যা দিয়েছেন। ব্যাপারটা হলো যে জামাত ইসলামের যেই প্রোগ্রামটা এই সন্তোষ শর্মা উপস্থিত ছিল, কালবেলার মানে মালিক সম্ভবত, সেই প্রোগ্রামটা মূলত বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম, মানে সেখানে সকল ধর্মীয় নেতারা আসার কথা। তো কালবেলা মানে হিন্দু ধর্মের কোনো একটা পদ পদবি হোল্ড করে, সেই ক্ষেত্রে ওনাকে মূলত দাওয়াত দেওয়া এবং কি সেই প্রোগ্রামে তাদেরকে কথা বলতে দেওয়া এবং তাদের কথা শোনা, তাদের বিষয়ে সুবিধা অসুবিধা মতামত শেয়ার করা, এরকম একটা পরিবেশ পরিস্থিতি আর কি। তো এই ভিডিওটা যখন বা এই অডিও স্ক্রিনশট যখন ভাইরাল হলো, তখনই আসলে মূলত এই ব্যাপারটা মানুষ খুব নেগেটিভলি নেওয়া শুরু করে দিয়েছে। এখন মূলত মানে জামাত ইসলামের কথা একটু আলাদা করে আমরা অন্য কোনো তাদের কথা বলি। এই ঘটনা কিন্তু বিএনপির প্রোগ্রামে আমি দেখছি, বিএনপির এই প্রোগ্রামে তিনি তারেক রহমানের সাথে লাইভে কথা বলেছে এই সন্তোষ শর্মা। তো সেটা নিয়ে আরও সমালোচনা হয়নি, কিন্তু জামাতের বিষয় নিয়ে খুবই সমালোচনা হয়েছে। বিশেষ করে ইলিয়াস আর পিনাকি যে আলোচনাগুলো করে, এখানে আমি প্রথমে একটু বলে নেই ওনাদের ব্যাপারে কথা বলতে গিয়ে আসলে আমি তো খুবই মানে আলোচনার জায়গা থেকে আমার খুব ছোট্ট জায়গা, ছোট্ট বোঝাপড়া, আমি খুব ছোট একজন মানুষ, সেই ক্ষেত্রে ওনাদের নিয়ে কথা বলা আমার একটু মুশকিল। তার আগে বলে নিচ্ছি যে এই বাংলাদেশ মানে 24 পরবর্তীতে বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে আপনি পিনাকি আর ইলিয়াসকে যদি সরাই রাখেন, তাহলে মনে করবেন যে এটাই ভাবতে পারেন যে তাহলে এই আমাদের এই উত্থান এবং কি এই অভ্যুত্থান বাকি এই বিপ্লব বলেন, এটা সম্ভব ছিল না। ওনারা প্রচণ্ড এখানে ফোর্স তৈরি করেছেন, সেই ফোর্সের কারণেই এটা সম্ভব হয়েছে। এটা আমি বিশ্বাস করি, মানি এবং জানি, এবং তা সত্ত্বেও এটা মাথায় রেখে আলোচনা করতেছি। মূলত পিনাকি এবং ইলিয়াস যেই টাইপের আলোচনাগুলো করে সোশ্যাল মিডিয়ায়, ওনাদের অনেক ভিউজ টিউজ হয়েছে, এটা ঠিক আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, কিন্তু মানে আগেকার বাংলা সিনেমা ছিল না, যেটা আসলে ওই যে বাবা মারা একসাথে বসে, ভাই বোন একসাথে বসে দেখা মুশকিল, ওনাদের আলোচনা কিন্তু অনেকটা এরকম। কেন ওনারা করেন আমি জানি না, মানে সোশ্যাল মিডিয়ায় যারা আলোচনা করবেন তারা মানে নগ্ন সমালোচনা করবেন, ঠিক আছে, কিন্তু নগ্ন সমালোচনারও তো একটা ভাষাগত যে মানে সৌন্দর্য, এটা কমপক্ষে থাকা উচিত, তাই না? যেমন ওনারা কাঁঠালদানি, শেখ হাসিনাকে কাঁঠালদানি বলতো, বা নানান অঙ্গভঙ্গিতে নানান বাজে ইঙ্গিত করতো শেখ হাসিনার ব্যাপারে। তখন কিন্তু আমরা মোটামুটি ভালোই খুশি ছিলাম, ভালোই হাসাহাসি করছি যে রে শেখ হাসিনার বাঁশ দিছে নাকি। আবার যখন বিপিন নূরকে ওই মোসাদ নূর বানাইছে, তখনও কেউ খুশি ছিল না, ঠিক আছে, মানে নূর এরকমই হ্যানত্যান নাকি। কিন্তু এখন যখন জামাতকে বলছে, তখন কিন্তু আবার কোনো একটা গোষ্ঠী এখনও খুশি আছে। তো বড় কথা হলো যে মানে ওনাদের দুইজনের কথায় আওয়ামী লীগ তো ভারতের দালালি, এটা পরীক্ষিত, মানে সব দিক দিয়েই। বিএনপিও দালাল, বিপিন নূর তো মানে আওয়ামী লীগের ভারতের দালাল, তো পাশাপাশি মোসাদেরও দালাল। জাতীয় পার্টির কথা তো বলাই বাহুল্য, বাদ ছিল শুধু জামাত ইসলাম। জামাত ইসলামকেও ভারতের দালাল বলা হয়েছে কাউকে, জামাত ইসলামের কোনো একজনকে। আমি জামাত ইসলামের যেই সৈনিকদের যে পরীক্ষিত যে প্রক্রিয়া তারা গ্রহণ করে, তারপরেও তাদের লোকজন এরকম কেউ ইন্ডিয়ার প্রোডাক্ট হয়ে থাকবে, এটা আমার আনুষঙ্গিক তাদের বাস্তবতায় বিশ্বাসবোধ তৈরি হয় না। আর দ্বিতীয় কথা, জামাত তো একমাত্র শক্তি বাংলাদেশে যে কিনা ইন্ডিয়া বিরোধী, মানে ইন্ডিয়াও মনে করে কোনোদিন জামাত আমাদের পক্ষে আসবে না, আর জামাতও মনে করে আমরা কখনো ইন্ডিয়ান হব না।
কিন্তু সেই জামাত ইসলামের কাউকে কাউকে ওনারা ইন্ডিয়ান বা ভারতীয় দালাল বানাইছেন। এখন এর বাস্তবতা কি আমি জানি না। আচ্ছা, যাই বানান, ভারতীয় দালাল বানান বা আপনাদের তো অবশ্যই বোঝাপড়া আছে, সেই বোঝাপড়া থেকে আপনি কথা বলেন, কিন্তু সেটা নিয়ে আমার আপত্তি না। আমার আপত্তি বিষয় হলো যে আপনি যে অ্যাটিটিউডটা, যে ল্যাঙ্গুয়েজগুলো ডিলিং করেন, আপনি একটু পরবর্তী শুনেন। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা মায়েরা বোনেরা একসাথে বসে এই আলোচনা দেখা আমাদের মুশকিল হয়। যদিও আমরা ম্যাচিউরড মানুষ হওয়া সত্ত্বেও এমন এমন আলোচনা আছে, এমন এমন ভাষা শৈলী আপনারা ব্যবহার করেন, শব্দ চয়ন করেন, যেগুলো আসলে পারিবারিক পরিসরে একইভাবে ম্যাচিউরড মানুষরাও নেওয়া মুশকিল হয়। তো এই জন্য এই মুহূর্তে যখন জামাতকে বাঁশ দিল, হয়তো কেউ কেউ খুশি আছে, আবার কেউ যখন যাকে বাঁশ দিবে বাকিরা খুশি থাকবে। কিন্তু না, আমি ওনাদেরকে সাবধানও করতে চাই না, ওনাদের ভুলও ধরা দিতে চাই না। কিন্তু আমার জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে আমরা তো সোশ্যাল মিডিয়ার আলোচনাগুলো থেকে আমার সুবিধার বিষয় আছে। মানে আমি ব্যক্তিগতভাবে টাকা পয়সা পাই, সোজা বাংলা কথা, মানে আমি ইনকাম করি, কম হোক বেশি হোক, আমার উদ্দেশ্য ভিন্ন হইতে পারে যে আমি ইনকামের উদ্দেশ্য ভিডিও বানাই না, ঠিক আছে, আমার কোনো সন্দেহ নাই, আমি অ্যাবসলিউটলি মানে বিশ্বাস করি। দিন শেষে আমার ইনকাম হয়, বা ইনকাম না হলে আমার পরিচিতি বাড়ে, পৃথিবীতে আমি মানে সেলিব্রিটি হয়েছি এই মানুষ এটা দেখার কারণে। কিন্তু আমার সেলিব্রিটি হওয়ার প্রক্রিয়ায় যদি আমি এই নগ্ন ভাষাগুলো চর্চা করি, আপনি যত কথাই বলেন, যে কোনো মানুষকেই যদি আপনি পিনাকি বা ইলিয়াসের ভিডিও পছন্দ করে, তাদেরকে বলবেন যে তাদের এই ভাষাগুলা, তা বলবে যে না এই জায়গাটা ভালো না, এটা ভালো করে না। অতএব মানে সেই জায়গাটা তো আসলে আপত্তির জায়গাটা আপত্তিই থাকবে। তো যাই হোক, সন্তোষ শর্মার যে বিষয় নিয়ে, জামাত ইসলামের বিষয় নিয়ে মানে শফিকুল ইসলামকে বলা হয়েছে, মানে শফিকুল ইসলাম তার পিছনে দাঁড়ায়ে মানে ক্যামেরার ফোকাসিং এ সম্ভবত ওনার মানে ওই ছবিটা ওনার বন্ধ চোখ উঠেছে। কিন্তু ইলিয়াস সাহেব বলেছেন যে দেখেন চোখ বন্ধ করে এমনভাবে শুনছে, মনে ওর আব্বা আলোচনা করতেছে। মানে কি বলবো, আমরা কিন্তু বুঝি যারা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলি, বা এই ছবিটা যে এইভাবে তোলার কারণে এইভাবে চোখ বন্ধ হয়ে গেছে, বাকি সে পিছনেই দাঁড়ায় থাকার কথা, তার প্রোগ্রামে একজন সম্মানিত লোক আসছেন, উনি বক্তব্য দিচ্ছেন, তাইলে উনি এইভাবে দাঁড়ায় থাকার কথা। কিন্তু এটাকে এত কুটো এত নগ্ন সমালোচনা করার তো কোনো মানে করার দরকার হয় না বলে মনে করি আমি। আর বিষয় হলো যে আমি মূলত ইলিয়াসের ভিডিওটা দেখেছি, জামাত ইসলামকে নিয়ে যে আলোচনাটা উনি করেছেন, উনি আসলে কি বলবো, উনি যে আলোচনাগুলো এই মুহূর্তে সামনে এনেছেন, তাতে মনে হইল যে জামাত ইসলাম গতকালকে থেকে রাজনীতি করা শুরু করে দিচ্ছে। মানে এই বিষয়গুলো খুব নতুন, মানে উনি যে আলোচনাগুলো সামনে এনেছেন এগুলো খুবই পুরান। জামাত ইসলামের ওই সময়কার মানে স্বাধীনতার সময়কার অবস্থান, তারপর ওনারা কিভাবে কখন রাজনীতি করেছে, বহুদলীয় গণতন্ত্র কখন আসছে, এসে ওনারা কীভাবে রাজনীতি করেন, বিএনপির সাথে কীভাবে রাজনীতি করেছেন, বিএনপিকে কোন পর্যায়ে ছেড়েছেন, এই সব আলোচনার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই সব আলোচনার উত্তর এই স্বাধীনতা উত্তর 55 বছরের ভিতরে আছে। ইলিয়াস এই বিষয়গুলো সামনে আনলেন, এই বিষয়গুলো জানতে চাইলেন, এই বিষয়গুলো নিয়ে খুব জানলেন, এটা আমার কাছে বোধগম্য না। কারণ এই বিষয়গুলো খুবই মীমাংসিত, খুবই পরিষ্কার যে এই বিষয়গুলো উনি সামনে এনেছেন। কারণ হলো যে এই বিষয়গুলো ওনারাও বারবার জবাব দিয়েছেন। বাংলাদেশে যেহেতু ওনারা রাজনীতি করছেন, প্রত্যেক ধাপে ধাপে এই জায়গাগুলো ওনারা ক্লিয়ারিফাই করেই রাজনীতি করছেন। অতএব এই মুহূর্তে ওনার কোনো একটা বিষয়ে ক্ষোভের বশে এসে ওনার নানান অপ্রয়োজনীয় কম গুরুত্ব কিছুটা মীমাংসিত বিষয়ে সামনে নিয়ে আসাটাকে আমি খুব বেশি মানে প্রাণীদানযোগ্য মনে করতে পারলাম না। বিশেষ করে ইলিয়াসদের মতো প্ল্যাটফর্মের জায়গা থেকে মনে করতে পারি না। আর কারণ হচ্ছে ইলিয়াস তো নিজেই একজন জামাত ইসলামের ফ্যান। উনি জামাত ইসলামকে উনি বলে যে বাংলাদেশে হকের রাজনীতি করলে শুধু জামাত ইসলামই করে। হাউ ইট পসিবল? আজকে সে হক হঠাৎ করে কোথায় চলে যাবে, এটা তো আসলে বোঝা মুশকিল। অতএব আমাকে যদি কাউকে হক বলতে হয়, এই হকও বুঝে শুনে বলতে হবে। আবার কোনোদিন যদি বেহক বলি, সেটাও বুঝে শুনেই বলতে হবে। কারণ আমি আজকে হক উনি বলবেন যে যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ঠিক বলছি, যতক্ষণ পর্যন্ত ঠিক নেই ততক্ষণ পর্যন্ত ঠিক বলি নাই। ব্যাপারটা এরকম না, ঠিক সবসময় ঠিকই বেঠিকই ছিল। মানে কোনো সময় একদম পুরা ঠিক, কোনো সময় একদম পুরা বেঠিক, ব্যাপারটা এরকম ছিল না। জামাত ইসলাম সবসময় ভুলের ভিতরেও ছিল, সঠিকের ভিতরেও ছিল। এখনও ভুলের ভিতরে আছে, সঠিকের ভিতরেও আছে, এখনও ত্রুটির জায়গাটা আছে।
আমি মনে করি যে সেই জায়গাগুলো একটু দেখার বিষয় আছে। দ্বিতীয় আরেকটা কথা আমার কাছে প্রশ্ন, সেটা হলো মানে এই হারুন ইজাহার মূলত এই সন্তোষ শর্মার কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার ব্যাপারে কমপ্লেনটা সামনে এনেছে। উনি বলেছিলেন যে ওনাদেরকে যখন ডিবি কার্যালয়ে নির্যাতন করা হইতো তখন সন্তোষ শর্মা থাকতো, সন্তোষ শর্মার উপস্থিতি ওনারা লক্ষ্য করেছেন। এখন আমার এই জায়গায় প্রশ্ন হলো যে আমি ওনার কথা বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, বাংলাদেশের আলেমদেরকে আমি পছন্দ করি, মানি, তাদের কথা বিশ্বাস করি, কিন্তু আমার সংশয়ের জায়গাটাও আমাকে আলোচনায় আনতে হবে। আমার সংশয়ের জায়গাটা হলো যেটা যে আওয়ামী লীগ পালায়নের পরে এত বড় বড় আওয়ামী লীগ এই মানে সেনাবাহিনী, আওয়ামী লীগ এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সব পালাই গেছে, কিন্তু এইরকম কারাপ্টেড লোক পালায় নেই কেন? আপনি বলবেন যে সাংবাদিকরা পালাবে কেন? সাংবাদিক তো ওই যে কি বলে মোজাম্মেল, তারপরে ৭১ টিভির ওই যে ধরো ওরা স্বামী স্ত্রী, তারপরে শ্যামল দত্ত, আমাদের ওই যে প্রধানমন্ত্রীর দূত হয়েছিল কি মাইনুল ইসলাম খান, এরকম অসংখ্য সাংবাদিক তো পালাই গেছে, কিন্তু কালবেলা পালাইল না কেন? কালবেলার এই সন্তোষ শর্মা পালাইল না কেন? আর আমি জানি না হারুন ইজাহার যেহেতু স্পষ্ট উনি এই ঘটনার প্রমাণ, উনি এই ওনার বিরুদ্ধে মামলা করে নাই কেন? এই প্রক্রিয়া মামলা করা সম্ভব কি না? আমার তো মনে হয় সম্ভব হইলে মামলাটাগুলো হইল না কেন? এই সন্তোষ শর্মা কীভাবে এখনও ঘুরে বেড়ায়, কোন আশ্রয় প্রশ্রয়ে? তাকে তো আইনের আওতায় আনার সুযোগ আছে। তো যাই হোক, আমার এটা না বোঝা থেকে বলা আর কি, যে যেহেতু ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ আলেমদের, সে আলেমরা এখন বাইরে আছে, এখন আমি অপেক্ষাকৃত ভালো সময় মনে করি, সেই ক্ষেত্রে ওনাকে তো আইনের আওতায় আনার সুযোগ ছিল, তাই না? যাই হোক, ইলিয়াস পিনাকি যে আলোচনাগুলো করেছে, ওনাদের আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখি, বুদ্ধিবৃত্তিক অনেক জায়গা আছে, অনেক পরিসংখ্যানের জায়গা আছে, কিন্তু আমরা নিতে পারি না এমন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমরা কমপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করব। আর ওনারাও যদি মনে করেন যে ওনারা যাদের জন্য আলোচনা সাজান তারা ওনাদের এই জায়গাগুলো নিতে চান না বা নিতে কষ্ট হয়, তাহলে ওনারাও নিশ্চয়ই ওনাদের জায়গাগুলো কারেকশন করবেন বলে আমি মনে করি। ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।